আমার নাম জ্যোৎস্না। ছোটবেলাতেই বাবা মাকে এক দুর্ঘটনায় হারিয়েছি। সংসারে কেউ ছিল না, শুধু এক খালা আমাকে মানুষ করেছেন। কিন্তু খালারও সংসারে অভাব অনটন ছিল ভীষণ। তাই তিনি আমাকে শহরে এক আত্মীয়ের বাড়িতে কাজের মেয়ের ব্যবস্থা করে দেন। প্রথম দিন ওই বাড়িতে পা রাখার সময় বুকের ভেতর কেমন কেঁপে উঠেছিল। ভাবছিলাম, আমি কি সত্যি কেবল কাজের মেয়ে হয়েই এখানে থাকব? ঘরের মালিকের ছেলে আসান, বয়সে আমার থেকে 2-3 বছরের বড় হবে। প্রথম দিন শুধু একবার সামনাসামনি চোখে চোখ পড়েছিল। কিছুটা লাজুক হাসি দিয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিয়েছিলাম। দিন কেটে যাচ্ছিল ধীরে ধীরে। আমি রান্নাঘর, ঘরদোর আর অসুস্থ কাকিমার যত্ন নিতে নিতে যেন সংসারেরই একজন হয়ে উঠলাম। আসান আমাকে খুব একটা পাত্তা দিত না। ওর পড়াশোনা, কম্পিউটার আর বন্ধুবান্ধবের আড্ডাতেই সময় যেত। তারপর এলো সেই দিন। হঠাৎ সারা দেশে লকডাউন ঘোষণা হলো। সবকিছু থমকে গেল। বাড়ি থেকে কেউ বেরোয় না। আমি আর আসান একই ছাদের নিচে দিনরাত থাকতে লাগলাম। প্রথমে আমি ওর সামনে খুব লজ্জা পেতাম, কথা বলতাম না প্রায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব কমতে লাগলো। রান্নাঘরে আমি চা বানিয়ে দিতাম, হাসান হেসে বলতো, জ্যোৎস্না, তোমার বানানো চাই আমার সবচেয়ে ভালো লাগে। কেমন যেন বুকের ভেতর কাঁপন উঠত শুনে। একদিন সন্ধ্যায় আমি লাল রঙের সালোয়ার কামিজ পরে চা নিয়ে গেলাম ওর ঘরে। আসান কম্পিউটার স্ক্রিনে ডুবেছিল। আমি যখন ট্রেতে কাপটা রেখে আসতে যাচ্ছিলাম, হঠাৎ ওর চোখ আমার দিকে উঠল। আমি যেন আটকে গেলাম সেই দৃষ্টিতে। মনে হচ্ছিল ও প্রথমবার আমাকে মানুষ নয়, মেয়েটি হিসেবে দেখছে। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে অনেক ভেবেছিলাম, আমি কি ভুল ভেবেছি? ও কি সত্যি আমাকে অন্য চোখে দেখছে? আমার মতো অনাথ গরিব ঘরের মেয়েকে কি কোনো ধনী পরিবারের ছেলে ভালোবাসতে পারে? ধীরে ধীরে আমাদের আলাপ জমে উঠল। গল্প হতে হতে কখন যেন রাত 9টা বেজে যেত। কখনো হালকা ঠাট্টা তামাশা, কখনো একে অপরকে খেপানো। আমি বুঝতে পারছিলাম আসানও আমার দিকে টান অনুভব করছে, কিন্তু আমি ভয় পেতাম। আমি তো কেবল এক কাজের মেয়ে, আমার জায়গা কোথায়? একদিন দুপুরেও হঠাৎ বলল, জ্যোৎস্না, যদি কখনো আমি তোমাকে জীবনের অংশ হতে বলি, তুমি কি রাজি হবে? আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছু বলিনি, শুধু চোখ নামিয়ে রেখেছিলাম। বুকের ভেতর ঢেউ খেলে যাচ্ছিল, কিন্তু ঠোঁটে শব্দ এলো না। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। আসানকে না বলতে মন চাইছিল না, আবার হ্যাঁ বলারও সাহস হচ্ছিল না। কিন্তু আমি জানতাম আমাদের গল্প এখানেই শেষ নয়। কাকিমা আর কাকাকে আমি যতদিন দেখেছি, তারা সবসময়ই আমাকে কাজের মানুষ হিসাবেই ভেবেছেন। কিন্তু সেদিন থেকেই তাদের চোখে আমি যেন এক অপরাধী হয়ে গেলাম। ঘরে ঢুকলেই কটু কথা। একজন কাজের মেয়ে আমাদের পরিবারের ছেলের কাছে এতটা কাছাকাছি আসতে পারে কিভাবে? আমি প্রতিদিন চুপ করে থাকতাম। আসান বারবার বলতো, চুপ থেকো না জ্যোৎস্না, ভালোবাসার কোনো জাতপাত হয় না। তবু আমি ভয় পেতাম, যদি আমার কারণে ওর পরিবার ভেঙে যায়, যদি ওর ভবিষ্যৎ নষ্ট হয়। কিন্তু আসান যেন আরও বেশি দৃঢ় হয়ে উঠল। একদিন আমাকে বলল, জ্যোৎস্না, তুমি চাইলে আমরা এখনই আলাদা হয়ে যেতে পারি। তুমি চাইলে আমি আর কিছুই বলবো না, কিন্তু একটা কথা মনে রেখো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখে আমি দেখলাম সত্যি কোনো ভান নেই। বুকের ভেতরটা যেন ভরে উঠল। আমি ধীরে বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আসান। সেই রাতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একসাথে থাকব, যেভাবেই হোক। কিছুদিন পর কাকিমা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে আসান সামনে দাঁড়িয়ে বলল, যদি জ্যোৎস্না যায় তবে আমিও যাব। সবাই অবাক হয়ে গেল। ওদের পরিবারের সম্মান, সমাজের ভয় সব কিছু ভেঙে আসান আমার পাশে দাঁড়ালো। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আসানের দৃঢ়তা আমাকে শক্তি দিল। অবশেষে এক সন্ধ্যায় আমরা মন্দিরে গিয়ে একে অপরের গলায় মালা পরালাম। চারিদিকে কেউ ছিল না, শুধু দেবদেবীর সামনে শপথ করলাম আমরা দুজন চিরদিন একসাথে থাকব। মুহূর্তটা ছিল অবিশ্বাস্য। মনে হয়েছিল আমি যেন একেবারে নতুন জন্ম পেলাম। কাজের মেয়ে নয়, কারোর প্রিয়তমা, কারোর স্ত্রী হয়ে গেলাম। এর পরের দিনগুলো সহজ ছিল না। অর্থকষ্ট, সমাজের কটু কথা
পরিবারের অবহেলা সবকিছুই আস্তে আস্তে সামনে এলো, কিন্তু আমরা হাত ছাড়িনি। আসান দিনরাত কাজ করত, আমিও সেলাই আর টিউশনি শুরু করলাম। ছোট্ট একটা ঘর ভাড়া নিলাম। আমরা দুজনই অনেক কষ্ট করতাম, কিন্তু মনের শান্তি ছিল, কারণ আমাদের কাছে সবথেকে বড় সত্যি ছিল আমরা একসাথে। কখনো রাতে ঘুম ভেঙে যেত আমার, আসানের মুখের দিকে তাকিয়ে ভাবতাম এই মানুষটাই আমার সবকিছু, আমি যে ভুল করিনি। আমাদের ভালোবাসা আস্তে আস্তে প্রমাণ হয়ে উঠল চারপাশের কাছে। যারা প্রথমে আমাদের নিয়ে হাসি হাসি করেছিল, তারাই পরে বলতে শুরু করল, দেখেছিস তো, ভালোবাসা যদি সত্যি হয় তবে ওরা টিকে যায়। আর আমি তখন শুধু মনে মনে প্রার্থনা করতাম, হে ভগবান, ওকে আমার কাছ থেকে কখনো দূরে নিও না। আমাদের সংসার শুরু হয়েছিল খুব ছোট্ট এক ঘর দিয়ে। ছাদের কিছু অংশ চুইয়ে জল পড়ত, মেঝেতে পাটি পেতে শুতাম, তবু সেই ঘরটাই ছিল আমাদের পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা। প্রথম কয়েক মাস যেন লড়াই চলল বেঁচে থাকার সঙ্গে। আসান সকালবেলা বেরোত, কখনো দিনমজুরির কাজ, কখনো দোকানে খাটত, আর আমি আশেপাশে কয়েকটা ছোট বাচ্চাকে পড়ানো শুরু করলাম। রাতে সেলাই করতাম, কখনো শাড়ির পাড়, কখনো ব্লাউজ। একদিন খুব ক্লান্ত হয়ে ফিরে এসে আমার হাতে ভাঁজ করা কিছু টাকা দিল। চোখে জল এসে বলল, আজ প্রথম নিজের রোজগার দিয়ে তোমার জন্য শাড়ি কিনতে চাইছিলাম, কিন্তু ভাড়াটাই আগে দিতে হবে। আমি ওর হাত চেপে ধরে হেসে বলেছিলাম, শাড়ির কি দরকার আসান, তোমার পাশে আছি এটাই আমার জন্য সবকিছু। সেদিন রাতে আমরা ভাত ডাল আলু ভাজা খেলাম, অথচ মনে হলো রাজাদের মতো ভোজ করেছি। কিন্তু সমাজ এত সহজে আমাদের ছাড়তে রাজি ছিল না। গলির লোকেরা ফিসফিস করে বলতো, দেখেছিস তো, কাজের মেয়ে এখন ঘরের বউ হয়ে বসে আছে। কিছু কথায় বুকটা জ্বলে উঠত, চোখে জল চলে আসত। কিন্তু আসান সবসময় বলতো, জ্যোৎস্না, কান দিও না, তারা আজ হাসছে, একদিন আমাদের দিকে তাকিয়ে শিখবে। ওর কথাগুলো আমার শক্তি হয়ে উঠত। আস্তে আস্তে জীবন বদলাতে লাগল। আমার পড়ানো ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে গেল। ওরা পরীক্ষায় ভালো করলে মা বাবা এসে ধন্যবাদ দিত। আমি বুঝলাম আমি কেবল কাজের মেয়ে নই, আমি নিজে কিছু গড়ে তুলতে পারি। আসানও একদিন স্থায়ী কাজ পেল কাছের এক ওয়ার্কশপে। প্রথম মাসের বেতন হাতে নিয়ে ছেলেটার মুখে যে গর্ব আমি দেখেছিলাম, তা কোনো কিছুর সঙ্গেই মেলাতে পারব না। আমরা ছোট ছোট স্বপ্ন গড়তে লাগলাম। একদিন আমাদের নিজের ঘর হবে, নিজেদের সংসার হবে, হয়তো একদিন আমাদের সন্তান হবে। রাতে আমি শুয়ে আসানের দিকে তাকিয়ে থাকতাম, বলতাম, আমার কি মনে আছে, তুমি বলেছিলে ভালোবাসা প্রমাণ করতে হবে। আজ কি মনে হয় না আমরা ধীরে ধীরে প্রমাণ করছি? আসান আমার কপালে হাত রেখে বলতো, তুমি থাকলেই সবকিছু প্রমাণ হয়ে যায় জ্যোৎস্না। তখন মনে হতো যত কষ্টই আসুক আমাদের জীবন ভুল নয়।